নমস্কার সবাইকে সুস্বাগতম জানাই আজকের একটি স্পেশাল সেশনে। আজকের সেশনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আমরা যখন কোনো একটি কোম্পানির শেয়ারে পারচেস করতে যাই তখন আমাদের কিছু প্যারামিটার আমরা দেখি। সেই প্যারামিটারের মধ্যে অন্যতম প্যারামিটার হলো কোম্পানির বিজনেস কি করে। তার কারণ আমরা শেয়ারকে তো টিপসের মাধ্যমে অনেকে কাজ করে, অনেকে টিপস নেয় বা অনেকে আছে যে আর্টিকেল পড়ে, আবার অনেকে আছে ইউটিউব ভিডিওর যে যারা বানাচ্ছে তার মাধ্যমে দেখে শেয়ার কেনা বেচা করে। কিন্তু আমরা কখনোই একটু ভালোভাবে তাদের বিজনেসটাকে অ্যানালাইসিস করি না। তাই আজকে আমরা চেষ্টা করব আপনাদের কাছে যে একটা কোম্পানির বিজনেসকে বোঝা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের কাছে আলোচনা করি। যেমন দেখুন, বিজনেস যে শুধুমাত্র প্রফিটেবল হলেই যে সেই বিজনেসের শেয়ার প্রাইসের প্রচণ্ড পরিমাণ গ্রোথ হবে সেটা কখনোই না। একটা শেয়ার প্রাইসকে গ্রোথ করতে গেলে তার মধ্যে বহু রকম ফ্যাক্টর, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, বড় বড় পার্টিসিপেন্ট অনেক রকমভাবে কাজ করে। তার মধ্যে একটা 10 to 20% যেটা ওয়েটেজ থাকে সেটা হলো তার বিজনেসের যে সেক্টর আছে সেই সেক্টরের উপরে ডিপেন্ড করে এবং তার বিজনেসের কতটা মার্কেট শেয়ার আছে তার উপর ডিপেন্ড করে। আর আজকে আমরা দৃষ্টিপাত করব সেই সমস্ত কিছু মূল্যবান তথ্যের উপরে। দেখুন, আগে আমি কথা বলি যে বিজনেসকে বুঝতে গেলে আপনাকে আগে সেক্টরটাকে বুঝতে হবে। তার কারণ কোনো কোম্পানিকে অ্যানালাইসিস করার আগে সেই কোম্পানি কোন সেক্টর থেকে বিলং করে সেটা যদি আমরা না বুঝি ভালোভাবে তাহলে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো না। তার কারণ ধরুন সাপোজ এক্সাম্পল নিয়ে আমি বলছি, কোনো বাইং বা সাজেশন আমরা দিই না এই চ্যানেলের মাধ্যমে, আপনারা জানেন। জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি বলি যে কেসলভ বলে একটি কোম্পানি আছে, আপনারা যদি জানেন কেসলভ একটা স্মল ক্যাপ কোম্পানি আছে যে কোম্পানিটা আইটি সাজেশন বা আইটি সলিউশন প্রোভাইড করে থাকে। তাই এই কেসলভকে অ্যানালাইসিস করতে গেলে আমাদেরকে কিন্তু পার্টিকুলার যে আইটি সলিউশন যে বিজনেসগুলো আছে যারা কি করে বড় বড় কোম্পানির টেন্ডার নিয়ে কাজ করে। তার কারণ সাধারণতভাবে কি দেখা যায়, যারা বড় বড় কোম্পানি তারা কি করে একটা বড় বড় গভর্নমেন্ট প্রজেক্ট বা প্রাইভেট প্রজেক্টকে টেন্ডার ফাইল করার পরে তারা কি করে সেই প্রজেক্টটাকে ভেঙে দেয় কয়েকটা অংশে, এবং ভেঙে দেওয়ার পরে সেই ছোট ছোট প্রজেক্টগুলো ছোট ছোট কোম্পানিদের মধ্যে আবার টেন্ডার করে দিয়ে দেয়। তো আমরা বলতে পারি এখান থেকে অ্যাজ আ এজেন্ট হিসাবে কিন্তু বড় কোম্পানিগুলো কিন্তু বিভিন্নভাবে ইনকাম করে। আপনারা এইটা খেয়াল করে দেখবেন, যেমন ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে বা এলএনটিও কিন্তু সেমভাবেই ইনকাম করে, যে বড় কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তারা বিড করে যখন বিডটা সে উইন করে তখন আবার সেই প্রজেক্টটাকে ভেঙে দিয়ে দেয়, ভেঙে কিছু কিছু কোম্পানিকে আবার দিয়ে দেয়। সে মাঝখান থেকে শুধু মুনাফাটা বুঝে নেয়, কস্টিংটা বুঝে নেয়। তো এখানেও কেসলভ সেরকম করে, সে বড় বড় কোম্পানির যে প্রজেক্টগুলো সেগুলোকে নিয়ে কাজ করে। তো এখন আমি যদি না বুঝি এই যে সেক্টরটা আমি বললাম যে আমি আইটি সলিউশন যে ব্যবসাটা বা সেক্টরটা কিভাবে চলছে সেটাকে যদি আমরা না ঠিকঠাকভাবে বুঝতে পারি তাহলে কি আমরা কেসলভ বিজনেসটা বুঝতে পারবো? কখনোই না। তার কারণ আমরা কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, অর্থাৎ আমরা কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, কোম্পানির আমরা দেখতে চাইছি আরওসি এই সমস্ত কিছু দেখতে চাইছি, কিন্তু কোম্পানির যে ব্যবসা তার যে বিজনেস বা তার যে সেক্টর কতটা গ্রোথ করবে সেটা কিন্তু আমরা বুঝতে চাইছি না। এই জন্য একটা বিসিজি ক্লাসিফিকেশন হয় যেখানে বলা হয় যে আমাদের যে কোনো সেক্টর 4টে কোয়াড্রেন্টের মধ্যে পড়ে। সেই 4টে কোয়াড্রেন্টের মধ্যে কি থাকে? একটা কোয়াড্রেন্টে থাকে হচ্ছে কাউ বিজনেস, ক্যাশ কাউ যেটাকে বলা হয়, অর্থাৎ যে বিজনেসের গ্রোথ অপরচুনিটি কম কিন্তু হাই রিচ ক্যাশ জেনারেট হয় সেই বিজনেস থেকে, তাকে আমরা ক্যাশ কাউ বিজনেস বলে থাকি। যেমন আমরা বলতে পারি পেট্রোলিয়াম বিজনেস, যেমন আমরা বলে থাকতে পারি আমরা এফএমসিজি বিজনেস। দেখো এফএমসিজি বিজনেসের মধ্যে আবার পার্টিকুলার কোনো একটা ডিভিশন আছে, যেমন আমরা বলতে পারি যেমন সিগারেটের বিজনেস। আমরা বলতে পারি এই যে বিজনেসগুলো আছে, যে সিগারেটগুলো যে আইটিসিজি ব্যবসাটা করছে সেখানে তো যা মার্কেট শেয়ার গ্রোথ করার সে গ্রোথ করে ফেলেছে, সে অলরেডি লিডার, সেখানে আর গ্রোথ করার কোনো জায়গা নেই, সে অলরেডি সেই সেক্টরে হাতি হয়ে গেছে, কিন্তু সে কিন্তু হাই রিচ ক্যাশ কিন্তু জেনারেট করছে। তো এই ক্যাশ কাউ বিজনেসগুলো কিন্তু ফিউচারিস্টিক যে বিজনেস কিন্তু না, অর্থাৎ এখানে কিন্তু গ্রোথ অপরচুনিটি অর্থাৎ শেয়ার প্রাইসের মধ্যে মূল্য বৃদ্ধির চান্স অনেক কম থাকে, এবং আমরা যদি সিজিআরে যদি দেখি তার রেট অফ রিটার্নটাও কিন্তু অনেক কম হয়। কিন্তু যেখানে আমরা কোনো মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানিকে আমরা স্টার সেগমেন্টে ধরি, অর্থাৎ যে সেগমেন্টে যে সেক্টরগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে
হাই গ্রোথও রয়েছে, হাই ক্যাশ জেনারেটিং মানে ক্যাপাবিলিটিও রয়েছে, সেই সেক্টরটাকে আমরা স্টার সেক্টর বলি। এবং সেই স্টার সেক্টরের মধ্যে আমরা কি কি জানি? আমরা রিনিউয়েবল এনার্জিকে দেখতে পাচ্ছি স্টার সেক্টরের মধ্যে, আমরা পাওয়ারকে দেখতে পাচ্ছি স্টার সেক্টরের মধ্যে, আমরা সেখানে এআইকে স্টার সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা কিছুদিন আগে সেমিকন্ডাক্টর সেক্টরকে আমরা স্টার সেক্টরের মধ্যে দেখতে পেয়েছিলাম। যেমন আমরা এনভিডিয়া একটা মানে দুর্দান্ত একটা প্রফিট দিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে এনভিডিয়ার যে প্রফিট আগামী কিছু বছরে তার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত মাল্টিপ্লাই করে দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। এবং সেখানে যারা ইসব পেয়েছিল, যে সমস্ত এমপ্লয়িরা এনভিডিয়া কোম্পানিতে, তারা ছেড়ে পর্যন্ত চলে যাচ্ছে, তারা এক একজন মিলিনিয়ার হয়ে গেছে, এরকম একটা অবস্থা ক্রিয়েট হয়েছে। তো এই স্টার বিজনেসকে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা কিন্তু সব থেকে বেনিফিটেড। কেন? তার কারণ স্টার বিজনেসে যে সমস্ত মিড ক্যাপ কোম্পানিগুলো আছে তাদের যেমন সামনে গ্রোথ অপরচুনিটি রয়েছে, তেমনই সেখানে ক্যাশ জেনারেটিং ক্যাপাবিলিটিও রয়েছে, কারণ সেই বিজনেসগুলো এখনো কিন্তু ম্যাচিওর হয়ে যায়নি। তাই সবসময় আমাদের লক্ষ্য থাকবে স্টার বিজনেসের প্রতি। আবার এমন কিছু বিজনেস থাকে যেগুলোকে আমরা বলে থাকি যে কোশ্চেন মার্ক বিজনেস। কোশ্চেন মার্ক বিজনেসটা এর মধ্যে কি থাকতে পারে? কোশ্চেন মার্ক বিজনেসের মধ্যে থাকতে পারে, সেটা ধরো আমি বলতে পারি ড্রোনের বিজনেস, যে কোন একটা কোম্পানি ড্রোনের সাথে কাজ করে। এবার ড্রোনের বিজনেসটা কতটা ইন্ডিয়া মার্কেটে গ্রোথ হবে সেটা কিন্তু একটা কোশ্চেন মার্কের মধ্যে আছে। তার কারণ গভর্নমেন্ট সেই বিজনেসের উপরে মানে দৃষ্টিপাত করলেও সেইভাবে কিন্তু কোনো মানি বা কোনো বাজেট অ্যালোকেট হয়নি, বা আমি বলতে পারি যে ড্রোনের উপরে সেভাবে কোনো প্রচেষ্টা, বড় প্রচেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ডেফিনেটলি রয়েছে, কিন্তু বড় প্রচেষ্টা দেখতে পাচ্ছি না। এই জন্য একটা কোশ্চেন মার্ক রয়েছে সেই সেক্টরটার প্রতি, যে গ্রোথ হতেও পারে, মেবি নাও হতে পারে। তাই কোশ্চেন মার্ক বিজনেসে কিন্তু ইনভেস্টমেন্ট থাকলেও যদি দেখুন আপনি তখনই একটা বিশাল ক্যাশ জেনারেট করে ফেলবেন যেখানে কোশ্চেন মার্ক বিজনেসে গিয়ে আপনি পয়সা লাগিয়ে আপনি পেশেন্স হোল্ড করতে পারবেন। যেমন আমি যদি কথা বলি 2018-র কথা বলি, 2017-র কথা বলি, তখন পিএসইউ কোম্পানিগুলোর কি অবস্থা ছিল? তখন পিএসইউ কোম্পানিগুলোর উপরে একটা স্ট্রিক্ট কোশ্চেন মার্ক ছিল। কেন? তার কারণ পিএসইউ ব্যাংকগুলোর কন্টিনিউ লোন কিন্তু গ্রোথ হচ্ছিল, কন্টিনিউ এনপিএ নন পারফর্মিং অ্যাসেট গ্রোথ হচ্ছিল। তো সেই জন্য কিন্তু পিএসইউ কোম্পানিগুলোর উপরে কিন্তু একটা কোশ্চেন মার্ক ক্রিয়েট হয়েছিল। কিন্তু এখন কিন্তু সেটা আস্তে 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 একটা ভালো জায়গাতে, ভালো ফান্ডামেন্টাল, এবং কারেন্ট সিচুয়েশনে তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সুন্দর একটা রেজাল্টও এসছে। কোনো বাইং সাজেশন না, আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বলছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তো খুব সুন্দর একটা মানে ভালো একটা কোয়ার্টারলি রেজাল্টও এসছে। তো সেই জায়গা থেকে কিন্তু ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে পিএসইউ ব্যাংকগুলোর অবস্থা ভালো হচ্ছে। তো এই কোশ্চেন মার্ক বিজনেসে কিন্তু অবশ্যই আপনারা বিনিয়োগ করতে পারেন, কিন্তু সেখানে কিন্তু ক্যাপিটাল আপনার এক্সপেন্স অর্থাৎ ইনভেস্টমেন্ট যে কতটা করছেন সেটা কিন্তু অলওয়েজ কিন্তু লেস থাকবে, অর্থাৎ কম থাকবে। নেক্সট থাকে ডগ বিজনেস। ডগ বিজনেস মিনস হোয়াট? যে যেখানে না আছে গ্রোথের অপরচুনিটি, না আছে ক্যাশ জেনারেটিং অপরচুনিটি, মানে সেই বিজনেসটা আর কিছু নেই। যেমন আমি এর মধ্যে বলি টিভির পিকচার টিউব বানায় এরকম কোন একটি কোম্পানি, যে আগে তো জানতেন যে প্রথমে যে ডাব্বা টিভি বিক্রি হতো, সেই ডাব্বা টিভিতে কিন্তু পিকচার টিউব ইউজ হতো। তো এই পিকচার টিউব কোম্পানি যদি আজকে কেউ ম্যানুফ্যাকচারিং করে, তার ফান্ডামেন্টালি কি অবস্থা? খুবই খারাপ অবস্থা। আজকে যদি বলি স্ট্যাম্প, আজ স্ট্যাম্প বলতে আমি আই এম নট কলিং দ্যাট লিগাল স্ট্যাম্প, আমি যে নর্মালি যে ইঙ্ক প্যাড যে ব্যবহার করা হয়, সেই ইঙ্ক প্যাডের ব্যবহার কত কমেছে। তার কারণ এখন এডোবি সিগনেচার বা অনলাইনের মাধ্যমেই তো সেই স্ট্যাম্পটা প্রোভাইড হয়ে যায়। তো এই যে সমস্ত বিজনেসগুলো কিন্তু এখন ডগ বিজনেসে কিন্তু পারফর্ম করছে, অর্থাৎ যে সেক্টরের মধ্যে কোনো রকম সেভাবে বড় অপরচুনিটি নেই। যেমন আমি বলি বাইসাইকেল, সাইকেল সেক্টর, যে সমস্ত দু চাকার সাইকেল সেক্টর বানাচ্ছে, সাইকেল সেক্টরে কি অপরচুনিটি আছে? তার কারণ আগেকার মানুষরা 30-40 এজের মানুষরাও সাইকেল নতুন কিনতো, কারণ সাইকেলটা তাদের কাছে এটা কি সলিউশন ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার নিজের ইচ্ছায়। কিন্তু এখন কিন্তু সেই জায়গায় 30-40 বছরের মানুষ একটা কি করছে, দু চাকা ইলেকট্রিক গাড়ি কিনে ফেলছে, বা পেট্রোল বা সিএনজির গাড়ি কিনে ফেলছে। তো যে যার মতন করে কিনে ফেলছে, কিন্তু সাইকেল কি সেভাবে প্রেফার করছে না। তাহলে আমি সাইকেলটাকে কি বলতে পারি? একটা আপকামিং ডিক্লাইন ফেজে বলতে পারি, কারণ এখন শুধুমাত্র সাইকেল বাচ্চা ছেলেরাই চাপে, বড়রা কাউকে চাপতে দেখতে পাওয়া যায় না সাধারণভাবে। তো এই যে পুরো ফ্যাক্টরগুলোকে যখন আমরা অ্যানালাইসিস করে
যখন একটা সঠিক কোম্পানির সেক্টরটাকে অ্যানালাইসিস করতে পারি, তখনই কিন্তু আমাদের কিন্তু গ্রোথ অপরচুনিটি অনেক বেশি পাওয়া যায়। তাই আমি আজকে দৃষ্টিপাত করার চেষ্টা করলাম যে কোন কোন সেক্টরগুলো ক্যাশ কাউ সেক্টর, কোন কোন সেক্টরগুলো স্টার সেক্টর, কোন কোনগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন মার্কে আছে, কোনগুলো ডগ সেক্টরে আছে, এবং এই সেক্টরগুলো কিন্তু পারফর্মের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সেক্টর থেকে আমাদের ক্যাপিটাল কতটা অ্যাপ্রিসিয়েট হতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি মনে হয় এর উপরে আরও কিছু টপিকে ভিডিও আপনাদের দরকার, অর্থাৎ এইগুলোকে আর একটু ডিপলি যাওয়ার, অবশ্যই কমেন্ট করবেন, আমি বানানোর চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।